জোজো টিভি। এক গ্রামে মনিকা আর সোনু নামে দুই ভাই বোন থাকতো। মনিকা আর সোনুর বাবা মা মারা গিয়েছিল, তাই তারা তাদের মামা মামির সাথে থাকতো। তাদের মামার দুই ছেলে ছিল, কিন্তু সে অনেক গরিব ছিল, তাই সব সময় খিটখিটে আর রাগী মেজাজে থাকতো। কখনো সে তার বাচ্চাদের মুরগি বানাতো, তো কখনো মনিকা আর সোনুকে মারতো। একদিন বাড়িতে খাবার ছিল না, আর সোনু আর মনিকার খুব খিদা লেগেছিল। মনিকা সারা বাড়ি খুঁজে এক বাটি ডাল পায়। আহ আহ, অবশ্যই কিছু তো খাবার পেলাম। আমাকে দাও, এই ডাল আমি খাবো, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। সোনু, বোঝার চেষ্টা করো, এটা আমাদের দুজনকে মিলে খেতে হবে। না দিদি না, আমার ভীষণ ক্ষুধা লেগেছে, এই পুরো ডাল আমি একাই খাবো। মনিকা আর সোনুর ঝগড়া শুরু হয়ে যায়, আর তারা একে অপরের কাছ থেকে ডাল কেড়ে নেওয়ার চেষ্টা করে। হঠাৎ হাত ফসকে ডালের বাটি নিচে পড়ে যায়, আর তখনই মামা মামি বাড়িতে চলে আসে। মনিকা, এসব কি? তুমি এটা কি করেছো? এমনিতে বাড়িতে খাবারের অভাব, আর তোমরা এখানে খাবার নিয়ে খেলা করছো, লড়াই করছো। জঙ্গলে 2 সপ্তাহ থাকো, তখন তোমরা সব বুঝতে পারবে। এরপর থেকে মনিকাকে পাশের জঙ্গলেই থাকতে হয়। গরম আর খাবারের অভাবে মনিকার শরীর খুব খারাপ হয়ে যায়। সে এখন প্রতিদিন খাবার আর পানির খোঁজ করতে থাকে। একদিন সে গাছের নিচে বসেছিল, তখন সে এক সোনার ময়ূর দেখতে পায়। কি হয়েছে মেয়ে, তুমি এখানে একলা বসে আছো কেন? মনিকা ময়ূরকে দেখে তার সব কথা খুলে বলে। তার প্রতি ময়ূরের অনেক দয়া হয়। তুমি আমার পালক দিতে পারো, এই নাও, সব পালকই নিয়ে নাও। এগুলো নিয়ে তোমার মামিকে দাও, তারপর তোমাদের সব অভাব দূর হয়ে যাবে। মনিকা সে মতোই কাজ করে, আর খুশি মনে বাড়ি ফিরে আসে। আর কোনো অভাব থাকে না। সবাই মনিকাকে অনেক ভালোবাসতে শুরু করে। ঘরে সুখ ফিরে এসেছিল, কিন্তু তাদের প্রতিবেশী রমার এসব দেখে খুব হিংসা হচ্ছিল। হঠাৎ করে এত ধনী হলো কি করে? আগে তো এদের ঘর থেকে শুধু ঝগড়ার আওয়াজ শোনা যেত, আর আজকাল তো দেখি খালি হাসাহাসি করে। কোথা থেকে এলো এত টাকা? একদিন রমা মনিকার পিছু নেয়, আর সোনার পালক আনতে তাকে দেখে ফেলে। আচ্ছা, তাহলে এই কথা, আমিও এটাই করিব। রমা ময়ূরকে ধরার চেষ্টা করে, কিন্তু ময়ূর বুঝতে পারে যে এ হচ্ছে লোভী। ময়ূর দৌড়াতে থাকে, আর রমা রাস্তা হারিয়ে ফেলে। তার রাস্তা খুঁজে পেতে অনেক কষ্ট হচ্ছিল। তখন ময়ূর বলে, রাস্তা তো আমি বলে দেব, কিন্তু আর কখনো এই জঙ্গলে আসবে না। রমা তার ভুল বুঝতে পারে। সে বলে, হ্যাঁ হ্যাঁ, লোভের জন্য যদি নিজের বাড়ি ফিরতে না পারি, তাহলে লাভ কি? আমি চাই না তোমার সোনা, আমাকে শুধু বাড়ির রাস্তা বলে দাও। ময়ূর তাকে রাস্তা দেখিয়ে দেয়, আর রমা কখনোই জঙ্গলের দিকে ফিরে যায়নি। অন্যের সুখ দেখে আমাদের হিংসা করা উচিত না। ইঁদুর আর বিড়াল সব সময় ঝগড়া করত, এই কথা রাজাও জানতে পারে। রাজা চাইতো তারা দুজন মিলেমিশে থাকুক, তারা আজীবন বন্ধু হয়ে থাকুক। অনেক চিন্তা ভাবনা করে এর একটা সমাধান বের করে। ইঁদুর, খরগোশ আর বিড়াল, আমি জানি তোমরা তিনজনই অনেক আলাদা রকম প্রাণী। তোমরা আকারে অনেক ছোট, তোমরা এমনও নও যে তোমাদের আমি আমার সবার সদস্য বানাতে পারি। কিন্তু এইবার আমি তোমাদের মধ্যে দুজনকে আমার রাজসভার পরামর্শক বানাবো। তোমাদের চাঞ্চল্য আর বুদ্ধিমত্তা দেখে আমি সন্তুষ্ট। তাহলে বলো, তোমাদের তিনজনের মধ্য থেকে কে আমার পরামর্শক হতে চাও? আর যে বাকি থাকবে তাকে আমি অন্য কোথাও নিয়োগ করব। বলো, কে হতে চাও? এমনটা রাজা বলতেই তিনজন নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে। অনেক হয়েছে, এবার তোমরা তিনজন যেতে পারো। বিকালের মধ্যে ঠিক করে আমার কাছে এসে জানাবে যে কাদের দুইজনের মধ্যে বন্ধুত্ব সবচেয়ে বেশি। তাদের দুইজনকেই আমি আমার পরামর্শক বানাবো, কারণ তোমাদের এই ঝগড়া আমি রোজ রোজ দেখতে পারবো না। এমনটা বলে রাজা তাদের বিদায় দেয়। ইঁদুর প্রথমে খরগোশের কাছে যায় আর তাকে বলে, আমি বলি কি খরগোশ, আমরা তো বন্ধুই, আর এখন আমাদের বন্ধুত্বকে মজবুত করে ফেলি আর রাজার পরামর্শক হয়ে যাই। তাহলে কি বলো তুমি?
খরগোশ মাথা নাড়ে, কিন্তু সে খুব ধীরে ধীরে মাথা নাড়ে। তখন ইঁদুর মনে মনে বলে, আরে আরে, এ তো এত অসুস্থ যে মাথা নাড়তেই 5 মিনিট লেগে যাচ্ছে। এ আবার কি পরামর্শ দেবে? ওর চক্করে তো আমার চাকরি চলে যাবে। মনে হচ্ছে বিড়ালের সাথেই আমাকে কথা বলতে হবে, কিন্তু কিভাবে বলবো? ইঁদুর এই কথাই ভাবছিলই, এমন সময় বিড়াল সেখানে চলে আসে। ইঁদুর আর বিড়াল নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। দেখো বিড়াল, আমাদের জনম জনমের যে শত্রুতা আছে সেটা দূর করার সময় এসে গেছে। একটু ভেবে দেখো আর আমার সাথে বন্ধুত্ব করো। রাজসভায় আমাদের চাকরি হয়ে যাবে। শুধু আমরা কেন, আমাদের ছেলেপুলেরা বসে বসে খেতে পারবে। তাহলে তুমি কি বলো? তুমি একদম ঠিক বলেছো ভাই, আজ থেকে আমরা দুজন বন্ধু। ইঁদুর আর বিড়াল তাদের সকল ঝগড়া বিবাদ ভুলে গিয়ে রাজা সিংহের কাছে যায়। তাদের দেখে রাজা সিংহ অনেক খুশি হয় আর তাদের দুজনকে তার পরামর্শক নিয়োগ করে। আর বাকি থাকে খরগোশ, তাই খরগোশকে সঙ্গীত বিভাগে নিয়োগ দেয়া হয়। সেখানে সে আরামে তার কাজ করতে থাকে। কুমিরের ডিম। জঙ্গলের পাশে বড় নদীতে অনেকগুলো কুমির থাকতো। তাদের মধ্যে একটি মহিলা কুমিরও ছিল। সে তার ডিম পাশে গাছের নিচে লুকিয়ে রেখেছিল। একদিন এক শিকারীর নজর পড়ে সেই ডিমগুলোর ওপর। আরে, এ তো দেখছি কুমিরের ডিম। যদি যদি আমি এদের বিক্রির জন্য শহরে নিয়ে যাই তাহলে তো অনেক টাকা পাওয়া যাবে। অনেকেই কুমিরের ডিম অনেক পছন্দ করে। হ্যাঁ, এদের এমন কোথাও নিয়ে যেতে হবে যেখানে এদের ভালো দাম পাওয়া যাবে। এদের মা আসার আগেই জলদি এদের নিয়ে যাই। শিকারী জোরে জোরেই নিজের সাথে কথা বলছিল, আর তার এই কথা কুমির শুনে ফেলে। আরে, এ তো আমার ডিমগুলো নিয়ে যাচ্ছে। আমি কার কাছে সাহায্য চাইবো? কুমির তার ডিমগুলো বাঁচানোর জন্য অস্থির হয়ে পড়ে। আস্তে আস্তে সে ডিমগুলো বাঁচানোর জন্য পানি থেকে বাইরে চলে আসে। কিন্তু সে আসার আগেই শিকারী খুব তাড়াতাড়ি ডিমগুলো নিয়ে পালিয়ে যায়। তখন এক গাছের ওপর বসে থাকা বানর কুমিরকে বলে, আরে আরে, তুমি ডাঙ্গায় কেন চলে আসলে? তোমাকে তো খুব চিন্তিতও মনে হচ্ছে। কি হয়েছে তোমার, আমাকে বলো তো। ও আমার ডিম নিয়ে গেছে। আমি এত জোরে ছুটতে পারি না বানর ভাই, আমার ডিমগুলো বাঁচাও। আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। কি বললে? আমি থাকতে অন্য কেউ তোমার ডিম নিয়ে গেছে? আরে, আমি তো সব সময় ওদের দেখাশোনা করি। ব্যাস একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তুমি কোনো চিন্তা করো না, তুমি পানিতে চলে যাও। তোমার এভাবে বাইরে থাকা ঠিক না, আর চিন্তারও কোনো কারণ নেই। আমি এক্ষুনি যাচ্ছি আর নিয়ে আসছি তোমার ডিম। যাও, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। বানর সাথে সাথেই লাফিয়ে এক গাছ থেকে অন্য গাছে যায় আর সোজা শিকারীর গাড়ির ওপর বসে পড়ে। যখনই শিকারী গাড়িতে ডিমগুলো রাখে, বানর চালাকি করে সব ডিম সেখান থেকে সরিয়ে ফেলে। শিকারী শহরের দিকে চলে যায় আর বানর ডিমগুলো নিয়ে কুমিরের কাছে আসে। এই নাও বন্ধু, আমি বলেছিলাম না তোমার ডিমগুলো নিরাপদে ফিরিয়ে আনবো। এখন আর চিন্তার কিছু নেই। এই তো আর কিছুদিনের ব্যাপার, ডিমগুলো একদম নিরাপদে আছে। ওদের আমি দেখব, আর তুমি নিজের খেয়াল রেখো। ডিমের চিন্তা একদমই ছেড়ে দাও। তারা যখন কথা বলছিল, হঠাৎ ডিম ভাঙার শব্দ হয়। আমার বাচ্চা, আমার বাচ্চারা হয়েছে। বানর জলদি ডিমগুলো মাটিতে রাখো। বানর মাটিতে ডিমগুলো রাখতেই দুটো ডিম থেকে কুমিরের বাচ্চা বের হয়ে আসে। সবাই এবার অনেক খুশি হয়। বানর ভাই, তুমি আমার অনেক উপকার করেছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরে, ধন্যবাদের কি আছে? দেখো, আমি মামা হয়ে গেছি, বানর মামা। সিংহের ছদ্মবেশে ভাল্লুকের লড়াই। একদিন জঙ্গলের রাজা সিংহ একটি স্বপ্ন দেখে যে তার বন্ধু বিরজু তাকে তার সাথে দেখা করতে বলছে। রাজা সিংহ তার বন্ধুর সাথে দেখা করতে যায়, কিন্তু তার আগে সে একটি হাতিকে একটি সিংহের মুখোশ দিয়ে যায় আর বলে, দেখো হাতি, আমি কিছুদিনের জন্য
আমার বন্ধু বীরজুর সাথে দেখা করতে যাচ্ছি। তুমি তো জানোই আমি চলে গেলে হয়তো এমন কোনো ঘটনা ঘটতে পারে যাতে এই জঙ্গল আর আমার প্রজারা বিপদে পড়ে যেতে পারে। আমি সবার ভালো চাই, আর আমি তোমাকেও বিশ্বাস করি। তুমি এই সিংহের ছদ্মবেশ তোমার কাছেই রাখো, আর যদি কখনো কোনো শত্রু এই জঙ্গলে আক্রমণ করে তাহলে তুমি এই মুখোশ এমন কাউকে পরিয়ে দিও যাতে করে সবাই তাকে সিংহ মনে করে, আর সে যেন এই জঙ্গলের ভালোর জন্যই যা প্রয়োজন তা করে। আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসব। রাজা সিংহ তার ভ্রমণে বের হয়। অন্যদিকে হাতি খুব ভালোভাবে তার দায়িত্ব পালন করতে থাকে। হঠাৎ একদিন একটি সাদা রঙের সিংহ জঙ্গলে এসে গন্ডগোল করতে শুরু করে। এ কি শুনছি আমি? আমাদের জঙ্গলে সাদা রঙের সিংহ? এবার তাহলে সিংহের মুখোশ পরে কে ওর সাথে লড়াই করবে? ওহ, কি ঝামেলায় পড়ে গেলাম আমি। সেই সময় হাতি তার বন্ধু ভাল্লুককে ডাকে। হাতি তাকে সিংহের ছদ্মবেশ নিতে বলে আর সিংহের বলে যাওয়া কথাগুলো তাকে জানায়। ভাল্লুক জবাবে বলে, সব তো ঠিক আছে, কিন্তু আমি ওই সাদা সিংহের সাথে কিভাবে মোকাবেলা করব? আমি তো অত শক্তিশালী নই। তুমি অন্য কাউকে দেখো, আমি এটা পারবো না। হাতি এমনি খুব চিন্তায় পড়ে যায় যে এত বড় দায়িত্ব সে কাকে দেবে। এই নকল মুখোশ পরে শুধু ভয় দেখালেই তো চলবে না, লড়াইও করতে হবে। হাতি আবারও ভাল্লুককে বোঝানোর চেষ্টা করে। তুমি যদি এটা করতে পারো তাহলে আমাদের মহারাজ তোমার উপর অনেক খুশি হবে। একবার চেষ্টা করে তো দেখো, হয়তো তোমাকে ছদ্মবেশে দেখেই সে ভয় পেয়ে গেল, আর সে ভয়েই পালিয়ে গেল। তুমি চেষ্টা না করে কেন হার মেনে নিচ্ছ? এবার ভাল্লুক হাতির কথায় রাজি হয়ে মুখোশ পরে সেই সাদা সিংহের সামনে গিয়ে দাঁড়ায়। সিংহ খুব অবাক হয়ে যায়, কারণ সে কোনোদিন এমন অদ্ভুত সিংহ দেখেনি যার মাথা সিংহের মতো কিন্তু শরীর পুরো ভাল্লুকের মতো। সে ভাবে এটি কোনো জাদুর সিংহ, আর সে ভয়ে পালিয়ে যায়। আর এসব দেখে ভাল্লুক আর হাতি জোরে জোরে হাসতে থাকে। এর মধ্যে আবার রাজা সিংহ তার জঙ্গলে ফিরে আসে। সে নিজেও সিংহের মুখোশে ভাল্লুককে দেখে অবাক হয়ে যায়। তখন রাজা বলে, বাহ, তোমরা তো দারুণ করেছো। আর আর এই নকল মুখোশই তো তোমাদের জীবন বাঁচিয়েছে, আর কারো ক্ষয়ক্ষতিও হয়নি। আমি তোমার এই উপস্থিত বুদ্ধির জন্য অনেক খুশি হয়েছি হাতি রাজা। আজ থেকে আমি অবসর নিচ্ছি। জঙ্গলের সব দায় দায়িত্ব এখন থেকে তোমার উপর। তুমি এটা ভালো করতে পারবে। হাতি তার ভালোভাবে দায়িত্ব পালন করার জন্য রাজা হয়, আর রাজা অবসর নেয়। জোজো 15 নকল সাদা ভাল্লুক আর রঙিন সিংহের ডাকাতদের উপর আক্রমণ। জঙ্গলে হঠাৎ করে কিছু ডাকাত চলে আসে, আর তারা অনেক গাছ কাটতে শুরু করে। সেগুলো তারা তাদের বাড়ি নিয়ে যেতে চাইছিল। জঙ্গলে মূল্যবান জড়িবুটিগুলো ওই ডাকাতরা নিয়ে যাচ্ছিল। এই কথা যখন রঙিন সিংহ জানতে পারে তখন সে ভীষণ রেগে যায় আর তাদেরকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। তখন সেখানে বসে থাকা কাক রাজা সিংহকে বলে, মহারাজ, এটা তো বুঝলাম যে আপনি ওই ডাকাতগুলোর সাথে লড়াই করতে চাচ্ছেন, কিন্তু একটু ভেবে দেখুন তো, ওরা আমাদের কেন ভয় পাবে? ওরা তো আগে থেকেই জানে যে আপনি এখানকার রাজা। যদি ওরা আপনাকে ভয়ই পেত তাহলে তো ওরা এসব করতোই না। আপনার তাদের এমন কিছু দেখাতে হবে যা ওরা জানে না, যা দেখেই ওরা ভয়ে পালিয়ে যাবে। আর আপনার ওপর কাউকে হত্যার দোষও আসবে না মহারাজ। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, পণ্ডিত আপনাকে বলেছিল আগামী কিছুদিন আপনি কাউকে হত্যা করতে পারবেন না। রাজা সিংহ পণ্ডিতের বলা কথা ভুলে গিয়েছিল। কাক তাকে সে কথা আবারও মনে করিয়ে দেয়। তাই সে বলে, তুমি আমাকে এই কথা মনে করিয়ে দিয়ে অনেক ভালো করেছো কাক, কিন্তু এমন কি করতে পারি যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে? রাজা সিংহ অনেক ভাবে। তখন সে তার বন্ধুর দেওয়া একটি সাদা রঙের মুখোশ নিয়ে বাইরে আসে। মুখোশ নিয়ে এসে সিংহ ভাল্লুককে বলে, দেখো ভাল্লুক,
এই সাদা সিংহের মুখোশ পরে ফেলো। তুমিও তো আমার মতো রঙিন। যখন আমরা আক্রমণ করার জন্য ওই ডাকাতদের ওখানে যাব, তখন এমন অদ্ভুত সাদা রঙের ভাল্লুক দেখে ওরা অবশ্যই ভয় পেয়ে যাবে, কারণ এমন অদ্ভুত ভাল্লুক তো আমাদের দেশে পাওয়াই যায় না। প্রথমবারের মতো এমন ভাল্লুক দেখে ওরা অবশ্যই ভয় পাবে, আর কোনো রকম লড়াই ছাড়াই ওরা পালিয়ে যাবে। আপনি যা বলেন মহারাজ। ভাল্লুক রাজার কথা মতো সেই সাদা মুখোশ পরে ফেলে। রাজা সিংহ আর সাদা ভাল্লুক পুরো প্রস্তুতি নিয়ে বের হয়। সিংহ রাজা শুধু মনে মনে এটাই চাচ্ছিল যেন তার হাতে কেউ হত্যা না হয়, আর ঠিক তেমনটাই হয়। ডাকাতরা যখন ভাল্লুক আর রাজা সিংহকে দেখে, তখন সিংহ গর্জন করে ওঠে আর ভাল্লুক ডাকাতদের দিকে এগিয়ে যায়। সব জিনিসপত্র ফেলে ডাকাতরা সব ভয় পেয়ে পালিয়ে যায় আর কখনো ফিরে আসে না। আর এভাবে সাদা ভাল্লুকের সাহায্যে রঙিন সিংহ সমস্যার সমাধান করে ফেলে। রাজা সিংহ কাককেও অনেক ধন্যবাদ দেয় আর বলে, কাক, তুমি আমার অনেক বড় উপকার করেছো। সারা পরিকল্পনা আমি করলেও তুমিই কিন্তু আমাকে সাধুর কথা মনে করিয়ে দিয়েছো, নয়তো আমি কবেই ওদের মেরে ফেলতাম। আর এভাবেই পুরো জঙ্গলে শান্তি ফিরে আসে আর রাজা সিংহ তার গুহায় চলে যায়।